তার মানে আমি বুঝেছি প্রত্যেকে যদি যার যার জায়গা থেকে একটু একটু কাজ করি আমরা, তাহলে দ্রুত দেশটাকে সুন্দর করা সম্ভব। এবং আমাদের যে ছোট্ট জীবন, আমরা হাজার বছর ধরে পৃথিবীতে আসি নাই, যে ছোট্ট জীবন, এই জীবনই সেই সৌন্দর্যটা দেখা সম্ভব। এবং আপনার যে সন্তানকে আপনি পৃথিবীতে রেখে যাচ্ছেন, এই সন্তানও সেই সুন্দর একটা পরিবেশে থাকবে, সেটা আপনি করে গেলেন। শুধুমাত্র আমরা যেটা করি দেখা যায়, যেমন আজকে এখানে অনেক লোকই আপনারা এসেছেন, ধন্যবাদ আপনাদেরকে। কিন্তু লেকচারের ক্ষেত্রে দেখা যায় যে লোকজন এই সমস্ত ক্ষেত্রে পাওয়া যায় না। সবাই ব্যস্ত কি নিয়ে? কেউ দোকানদারি নিয়ে, কেউ ব্যবসা নিয়ে, কেউ রাজনীতি নিয়ে, তারপর কৃষিকাজ নিয়ে, মাছ ধরা নিয়ে, এক একটা কাজে আমরা ব্যস্ত। লক্ষ্য কি? লক্ষ্য হলো যে আমার পারিবারিকভাবে একটু উন্নতি করা। অর্থাৎ আমার যদি 10 বিঘা জমি থাকে, আর 10 বিঘা জমি কিভাবে বাড়ানো যায়, এটা আমাদের লক্ষ্য। এজন্য আমরা সন্তানকেও সময় দিই না, আমরা এ ধরনের কোনো প্রোগ্রামও আসতে চাই না। কিন্তু ফলাফলটা কি হয় দেখেন, যখন আপনি 10 বিঘা জমি করে যাবেন, আপনি বৃদ্ধ বয়সে যদি দেখেন যে আপনার সন্তান নেশাগ্রস্ত হয়ে গেছে, আপনার সন্তানকে সময় না দেওয়ার কারণে সে নেশাগ্রস্ত হয়ে গেছে, তখন আপনার এই 10 বিঘা যেটা আপনি করলেন, আর আগে ছিল 10 বিঘা, এই 20 বিঘা জমি বিক্রি করে যদি সে নেশা করে, তখন আপনি যে ব্যস্ত সময় কাটালেন, কি লাভ হবে না? এজন্য সম্পদ বাড়াবেন, সেই সাথে সন্তান যে একটা সম্পদ, এবং সন্তানকে যে মানুষ করতে হবে, ভালো মানুষ করতে হবে, এখানেও সময় দিতে হবে। আমরা কি করি? আমরা সময় পেলে চায়ের দোকানে বসে আড্ডা দিই, ঘন্টার পর ঘন্টা ব্যয় করি, স্ত্রী সন্তানকে সময় দিই না দেওয়ার পরে যেটা হয় যে সন্তানের সাথে বাবার কোনো বন্ধুত্ব হয় না, যার কারণে সন্তান জানে না যে বাবা কি চায়। তো সন্তানকে যদি আপনাকে জানাতে হয়, তাহলে সন্তানের সাথে আপনার বন্ধুত্ব করতে হবে, সময় দিতে হবে। তাহলে আপনি দেখবেন যে এক সময় এই সন্তান আপনি যেটা করতে পারেননি সেটা করিয়ে দেখিয়েছে। যদি সেটা না করেন, আপনি একটা গাছ রোপণ করে আসেন, একটা ফলের গাছ রোপণ করলেন, রোপণ করার পরে আপনি 10 বছর পরে গিয়ে যদি ফল পাকতে যান, ফল পাবেন? কি পাবেন? জঙ্গল পাবেন, তাই না? ওই গাছটা থাকবে না, ওটাকে পরিচর্যা করতে হবে। পরিচর্যা করলে ওখানে ফল পাবে। ঠিক একই রকম করে সন্তান পাগলেরও হয়, কিন্তু সন্তান মানুষ সবাই করতে পারে না। এই জন্য সন্তানের পিছনে সময় দেবেন মানুষ করার জন্য। পাশাপাশি আরেকটা মেসেজ আপনাদেরকে আমি দিতে চাই, প্রকাশ্যে ধূমপান করার জন্য আগে 300 টাকা জরিমানা ছিল, এখন জরিমানা করা হচ্ছে 2000 টাকা। যে জানেন আপনারা, 2000 টাকা। কয় টাকা? 2000 টাকা। প্রকাশ্যে ধূমপান করলে আমরা যদি ধরি, আপনি 2000 টাকা দিয়ে আপনাকে যেতে হবে। এটা কেন? এটার কারণ হচ্ছে এই যে আজকে আপনারা মনে করতে পারেন যে ধূমপান তো এটা নিয়ে এত মাতামাতি কেন? আজকে যে মাদকের কথা বলতেছেন, এখানে আসার পরে মেম্বার সাহেবও বললেন যে মাদকের বেশ সরাসরি। মেম্বার সাহেব আরো একটা বিষয় আমার সাথে শেয়ার করছেন, এলাকার বিষয় নিয়ে, যাতে এই জিনিসগুলি না থাকে। তো আমি মাদক নিয়ে বলি। আজকে আমি ওসি সাহেব এখানে আসছি, আমি যদি একটা সিগারেট ধরাই, সবার সামনে সেটা পান করি, এখানে যে শিশুরা আছে ওরা কি দেখবে না এটা? ওরা যদি দেখবে, ওরা কি মনে করবে? ওরা মনে করবে এটা ভালো কিছুই হবে। যদি ভালো কিছু না হয়, তাহলে ওসি সাহেব, মাস্টার সাহেব, সভাপতি সাহেব, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব এটা কেন টানবে? এটা মনে করবে না? তো পরবর্তীতে শিশুকে যখন কেউ প্রস্তাব দেবে যে একটা টান দাও, তাহলে ও এটা না করবে না। কেন না করবে না? ও যাকে পছন্দ করে বা যাকে মানে, তাকে দেখছে এই ধূমপানটা করতে। সে বাবা হতে পারে, মেম্বার সাহেব হতে পারে, ওসি সাহেব হতে পারে, শিক্ষক হতে পারে, যার কারণে সেই সিগারেটটা সে টান দেয়। টান দেওয়ার পর কি হয়? চোখে পানি আসে, কাশি আসে, আসে না? আসে কিনা? আসে। এরপরেও সেটা কেন? ওই যে দেখছে, একজনকে টানতে দেখছে, টানতে এক সময় তার এটা একটা নেশা হয়ে যায়। যখন তার নেশা হয়ে যায়, তখন ওই গ্রামে যদি 10 জন শিশু ধূমপান করে, এই 10 জনের ভিতরে সে একজন সদস্য হয়ে যায়। এদের ভিতরে একটা বন্ধুত্ব হয়ে যায়। যারা ধূমপান করে, দেখবেন যারা নেশা করে, ওদের ভিতরে একটা বন্ধুত্ব হয়, আলাদা একটা বন্ধুত্ব হয়। তো যখন এই শিশুরা ওই 10 জনের ভিতরে একজন সদস্য হয়ে যায়, তখন ওই 10 জনের ভিতরে 2 জন থাকে যারা মানে তাদের একটা জ্ঞান থাকে, এবং এই গল্পটা ওখানে করে। যখন গল্পটা করে, তখন ওই যে শিশু যে আপনার আমার কারণে ওখানে গেল, ওই শিশুটার ভিতরে একটা কৌতূহল সৃষ্টি হয় যে আমিও এটার একটা টেস্ট নিয়ে দেখবো, ইয়াবা, গাঁজা, ঠিক আছে, গাঁজা খেলে যাক, এরকম লাগে, আমি দেখি। টেস্ট নিতে গিয়ে এক পর্যায়ে সে এখানে চলে যায়। তা আমরা যারা প্রকাশ্যে ধূমপান করি, এদের মাধ্যমে যদি 10টা শিশু ধূমপান শেখে, তাহলে এখান থেকে 5টা শিশু হলেও তারা অন্য মাদকে চলে যায়। মাদকে যদি এরকম মাদকের ক্রেতা যদি বাড়ে, খাদক যদি বাড়ে,
তাহলে ব্যবসায়ী কি বাড়বে না কমবে? বাড়বে। যে ব্যবসায় কাস্টমার বেশি সে ব্যবসায়ীও বেশি। এখন তাহলে দেখেন, এই যে মাদক বাড়ার ক্ষেত্রে আপনার আমার অবদান আছে কি? আছে না? আমরা যারা প্রকাশ্যে ধূমপান করি এদের অবদান আছে না? আছে। তো আমি আজকে এখানে একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই যে আপনারা যদি প্রকৃতপক্ষে চান যে না আমরা মাদক চাই না, তাহলে প্রকাশ্যে ধূমপানটা দয়া করে বন্ধ করেন। যদি না করেন, আমি যে প্রচারটা করতেছি এই প্রচার আমার শেষ হতে সর্বোচ্চ 15 দিন লাগবে। যদি আল্লাহ আমাকে সুস্থ রাখেন, এই 15 দিন পরে প্রকাশ্যে ধূমপায়ীকে জায়গায় ধরা হবে এবং জরিমানা ছাড়া তাকে ছাড় দেওয়া হবে। এই কথা বলার সুযোগ নেই, আমি জানি না। এই কারণে আমি 15 দিন শুধু প্রচার করবো। আজকে এখানে আসার উদ্দেশ্য এটা একটা কাজ। পাশাপাশি অনলাইন জুয়া নতুন আইন হয়েছে, আপনারা জানেন কিনা যে অনলাইন জুয়ার অ্যাপ যদি কারো মোবাইলে পাওয়া যায়, আমি যদি এখনই মোবাইল চেক করি আমি তার মোবাইলে পাবো, সে ডিলেট করবে তাও আমি প্রমাণ পাবো। আমি সিআইডিতে কাজ করে এখানে আসছি, টঙ্গি করা সিগিরি করার জন্য আমি সিআইডিতে কাজ করছি। আমি জানি কত প্রকার শয়তানি করা যায় মোবাইল দিয়ে, এটা আমি জানি। অতএব মোবাইল ধরে যখন চেক করবো অ্যাপস আমি পাবো না। অ্যাপস পাইলে কমপক্ষে 2 বছর সাজা, 1 কোটি টাকা জরিমানা। কত টাকা? 1 কোটি টাকা জরিমানা সর্বোচ্চ। তাহলে এই জরিমানা দেওয়ার জন্য যে প্রস্তুত থাকবেন সেই অ্যাপস নিয়ে করবেন, কোনো অসুবিধা নেই। আর যে জরিমানা দিতে পারবেন না, দয়া করে আজকের এই বক্তব্য শোনার পর থেকে এই অ্যাপটা ডিলিট করে দিয়ে সারা জীবনের জন্য ভুলে যাবেন। এই সমাজে অনলাইন জুয়া, মাদক আর পুলিশ এক কাতারে চলবে না। হয় পুলিশ থাকবে, না হয় ওরা থাকবে। একটু বলে গেলাম আমি। এবং আমাদের বিভিন্ন রকমের গোয়েন্দা সংস্থা নিয়ে কাজ করতেছে। প্রতিটা গ্রামে কারা মাদক সেবন করে, কারা মাদক বিক্রি করে, কারা অনলাইন জুয়া নিয়ন্ত্রণ করে, যারা অনলাইন জুয়া নিয়ন্ত্রণ করে এজেন্ট যারা, তারা শুধুমাত্র ওই কয়েকটা লোক টাকার মালিক হয়, আর বাকি সব নিঃস্ব হয়ে যায়। মা বাবাকে মারে, স্ত্রীকে মারে টাকার জন্য। তো যে কটা লোক বড় লোক হয়, এই কটা লোকের তথ্য আমি দেবো। এই কটা লোকের এই টাকাটা কোথেকে আসলো, তার আয়ের উৎস কি, এটা গ্রামবাসীও বলবে, তাকেও বলতে হবে। এবং যদি সেটা না বলতে পারে, এটার জন্য আইনি ব্যবস্থা আছে। ওই সম্পদ হারাবে, সেও জেল খাটবে, দুইটাই হবে। সম্পদ হারাবে, জেল খাটবে। যদি এই বক্তব্য শোনার পর থেকে সে স্টপ করে দেয়, সে মাপ পেতে পারে। সেটা নিয়ে আমরা অতটা ঘাটাঘাটি করবো না। কিন্তু যদি এরপরেও আমার এই বক্তব্য শোনার পরেও যদি সেটা চলমান রাখে, আমি ধরে নেব যে এই দেশ এবং জাতিকে ধ্বংস করার জন্য সে প্রতিজ্ঞাবদ্ধ। এই দেশ এবং জাতিকে সে ধ্বংস করবে, এই লক্ষ্যে সে এগিয়ে যাচ্ছে। সেটা হোক মাদক ব্যবসায়ী, হোক সে অনলাইন জুয়ারি। কোনো মাদক ব্যবসায়ী যদি প্রকাশ্যে এসে বলে যে আমি আর মাদক ব্যবসা করবো না, আমি ভালো হতে চাই, আমি ভালো থাকতে চাই, অন্য কিছু করতে চাই, প্রয়োজনে তাকে সবাই মিলে আমরা সহযোগিতা করবো। তাকে কোনো পুলিশ হয়রানি করবে না, তাকে কেউ মামলা দেবে না, তাকে কেউ অ্যারেস্ট করবে না। কিন্তু যদি এই সুবিধাটা সে না নেয়, না নিয়ে যদি সে তার কাছ থেকে চলমান রাখে, তাহলে আমি ধরে নেব যে এই জাতিকে ধ্বংস করার জন্য সে প্রতিজ্ঞাবদ্ধ। এই জাতিকে সে ধ্বংস করবে। এই জাতিকে যে ধ্বংস করবে তাকে কি আমরা ভালো রাখবো? রাখা উচিত? উচিত। আপনারা দেখেন, একটা গ্রামে এই বাজারে যদি একটা মোবাইল চোর ধরা পড়ে বা একটা জুতা চোর ধরা পড়ে, 1-10 লোক একত্রিত হয়ে পুলিশকে ফোন দেয়, তাই না? দেয়। কিন্তু আজ পর্যন্ত দেখছেন যে একটা মাদক ব্যবসায়ীকে ধরে কেউ ফোন দিয়েছে? দেয়। কেন দেয় না? মনে করা হচ্ছে কি যে মাদক ব্যবসায়ীর সে জুতা চোর মনে হয় বড় চোর, খারাপ মানুষ, বেশি খারাপ, তাই না? এটা কি তাই? বিষয়টা তাই। আমি বুঝতেছি যে আপনারা মনে করেন যে মাদক ব্যবসা যারা করে, কারো না কারো আত্মীয়, কারো না কারো সেন্টারে, কারো না কারো বংশে, আপনি যখন এটা নিয়ে কাজ করবেন তখন আপনার একটা সমস্যা হতে পারে। এই কারণে আপনারা এগিয়ে আসতেছেন না। কিন্তু আপনি একটা জিনিস দেখেন, আজকে আপনারা যারা মাদক সেবন করেন না, যদি একটা সময় দেখা যায় যে এই সমাজের যারা ছোট ছোট ছেলেরা আছে, যারা যুবক ছেলেরা আছে, 10টা ছেলের ভিতরে 9 জনই যদি মাদক সেবন করে, তখন আপনার সন্তান কিন্তু ভালো থাকবে না। থাকবে? থাকবে না। তা আপনি যদি নিশ্চিত থাকেন যে আপনার গ্রামে একটা মানুষ আছে, যে মানুষটা আপনার ফ্যামিলিকে ধুকে ধুকে মারার জন্য প্রস্তুত। একবার গুলি করলে একটা লোক মারা যায়, কষ্ট কিন্তু একবারই পায়। কিন্তু ধুকে যখন সারা জীবনের জন্য ধুকে মারা যায়, এই কষ্ট কিন্তু একবারে যায় না, সারা জীবন কষ্ট পেতে হয়। তো একজন
মাদক ব্যবসায়ী একটা ফ্যামিলিকে একটা জেনারেশনকে ধ্বংস করে ঢুকে দিতে। আপনার সন্তানকে যখন মাদক সেবী হয়, আপনি না পারেন ঘরের বাইরে রাখতে, না পারেন তাকে ঘরে ঢুকাতে, এরকম একটা অবস্থার মধ্যে হয়ে যায়। এই 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 কাজটা যিনি করেন তাকে আমরা ভালোভাবে থাকতে দেওয়া বা তাকে আমরা ছোট শত্রু মনে করার কোনো সুযোগ নেই। আপনারা যদি এই এলাকা ভিত্তিক যারা আছেন মাদকের কথা বলতেছেন, আজকের আপনি দেখেন 15 বছর 20 বছর আগে থেকে যদি চিন্তা করেন যে এখন আপনি জেলখানায় যান, জেলখানার যে রেজিস্টার আছে ওখানে গিয়ে দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ মাদক ব্যবসায়ীদের সারা দেশে ধরা হচ্ছে, পুলিশ ধরছে। একটা মানুষকে ধরা কিন্তু এত সহজ কাজ না। এই রাত্রে না ঘুমিয়ে মশার কামড় খেয়ে এই শীতে পাহারা দিয়ে তারপর একটা লোককে ধরতে হয়। ধরার পরে সে কিছুদিন পরে জামিনে চলে আসবে। এখন জামিন আসা তার অধিকার, এটা আমি ঠেকাতে পারবো না, জামিন আমি দেই না। 33টা মামলার আসামি, আমার ইতিপূর্বে যে থানায় আমি ছিলাম 33টা মামলার আসামি, সে লোক জামিনে আসছে। তো জামিনে আসার পরে সে তার ঋণের বোঝা আরো বেড়ে গেল। এখন আপনার গ্রামের একটা লোক মাদক ব্যবসায়ী বিক্রি করে, তার নামে একটা মামলাও নেই। আমি যখন তাকে ধরবো, ধরে যখন কোর্টে দেবো, সে জামিন হয়ে আসবে। আসার পরে তার আগের চেয়ে তার খরচটা বেড়ে গেল। বেড়ে গেল কেন বেড়ে গেল? জামিনে তার একটা খরচ লাগতে পারে, তারপরে প্রতি মাসে তার একটা হাজিরা দেবে। তো মানুষের যখন খরচ বেড়ে যায়, মানুষের কিন্তু কাজের গতিও বেড়ে যায়, যায় না? বেড়ে যায়। আগে যদি সে রাতে কাজ করতো 2 ঘন্টা, এখন রাতে কাজ করবে 4 ঘন্টা এই মাদকের জন্য। তাহলে কি মাদক বাড়বে না কমবে? এভাবেই কিন্তু মাদক বাড়তেছে, এভাবেই মাদক বাড়তেছে। এখন যদি আপনার শুধুমাত্র পুলিশের দিকে তাকিয়ে থাকেন, পুলিশ কি করতেছে? ধরতেছে, চালান দিচ্ছে, জামিনে আসতেছে, আবার করতেছে। এটা একটা উদাহরণ এভাবে দেওয়া যায়। পাতিল যদি একটা রাখেন, পাতিলের মধ্যে কিছু চিনি রাখেন বা গুড় রাখেন, গুড় রাখলে কি রাখবেন?